রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতিকবিতা। এই প্রসঙ্গে এই বিষয়টি অবলম্বন করে দীর্ঘদিন ধরে আমি রবীন্দ্রসঙ্গীতের আলোচনা করে এসেছি এবং সেখানে দেখিয়েছি যে রবীন্দ্রনাথের মনন সমুদ্র কত সুগভীর, কত অতলান্ত, কত অনন্ত ভাবরত্ন তার মধ্যে রয়েছে এবং সেগুলি মাঝে মাঝেই তার হৃদয় আকাশে উঠে ভেসে ভেসে ওঠে এবং তিনি সেগুলি আমাদের কাছে দিয়ে গিয়েছেন চিরন্তন সম্পদ হিসেবে। মাঝখানে অনেক দিন এমনতর ভিডিও করা আমি বন্ধ করে রেখেছি। তার দুটি কারণ। এক, রবীন্দ্রসঙ্গীতের দিন বুঝি আর নেই। গভীর অবসাদ এবং বিষাদের সঙ্গেই কথাটা বলছি। রবীন্দ্রসঙ্গীতের দিন চিরতরে অস্তমিত হয়ে গেল। অস্ত সূর্য গিয়েছে রবীন্দ্র প্রতিভার চিরভাস্বর সবিত্রীদেব। কেন বলছি? আজকে বাংলার দিকে যখন তাকাই, সমগ্র বাঙালি জাতির মধ্যে একটি অদ্ভুত ধরনের ঔদাসীন্য এসে হাজির হয়েছে। কার উপর ঔদাসীন্য? ঔদাসীন্য নিজের প্রতি। আমি কি এবং আমি কে এবং আমার সাজাত্যবোধ কি, আমার স্বকীয়তা কি, আমার বাঙালিত্ব কি, আমার বাংলার অস্মিতা কি, আমার বাংলার ইতিহাস কি, আমার বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, মননশীলতা কি, কি ছিল, কি ধারণ করেছি, কি দিয়েছি বিশ্ব সভ্যতাকে, সেই সম্বন্ধে আমরা সম্পূর্ণরূপে উদাসীন। উদাসীন তারা যারা জানেন, আর যারা জানেন না তারা তো তমসাচ্ছন্ন। কে বলবে এখন? কে সে বলবে অসতো মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়? কে বলবে? কে বলবে মৃত্যু থেকে আমি অমৃত চাই? আজকে একটি জাতির মৃত্যু হতে শুরু করেছে, একটি জাতির মৃত্যু আসন্ন। সত্যি কথা বলছি, আপনারা বিশ্বাস করুন আর না করুন। জাতির যখন সাজাত্যবোধ, যখন তার ইতিহাস, যখন তার ঐতিহ্য, যখন তার সংস্কৃতি, যখন তার আত্মমন্যতা, যখন তার নিজস্বতা, স্বকীয়তা এবং দেওয়ার মতন ধন যখন ফুরিয়ে যায়, তখন সেই জাতিটা মৃত। দুই রকমের এই মরণ এসেছে আমাদের কাছে, দুই রূপ ধরে। এক, দৈহিক মরণ। রাষ্ট্রশক্তির চরম এবং নির্মমতম অত্যাচার যখন নেমে এসেছে, বারবার যুগে যুগে বাংলাতে এসেছে, বাংলাতে বারবার এসেছে। আমরা কি ভুলে গেছি তুর্কি হাঙ্গামা? আমরা কি ভুলে গেছি বর্গী হাঙ্গামা? আমরা কি ভুলে গেছি ইংরেজদের অত্যাচার? আমরা কি ভুলে গেছি বাংলা বহিরাগত বহু প্রকার শক্তির ভারত লুণ্ঠন এই বাংলার উপরে, এই বাংলার বুকে আছড়ে আছড়ে পড়েছে? সবচাইতে শেষ এবং চরমতম নিধনযোগ্য হয়েছিল সেদিন 1947 সালে আত্মহনন। সে ছিল আত্মহনন। তাই কারো উপর দোষারোপ করার কিছু নেই। কিসের আত্মহনন? সাম্প্রদায়িক আত্মহনন। আমি এক ঈশ্বরে বিশ্বাস করি, তুমি এক ঈশ্বরে বিশ্বাস করো। তুমি যে ঈশ্বরে বিশ্বাস করো সে আমার শত্রু। আমি যে ঈশ্বরে বিশ্বাস করি তাকে রক্ষা করতে হবে। ঈশ্বরকে কি রক্ষা করা যায়? রক্ষক হিসেবে তাকে দেখিনি, আমরা তাকে রক্ষা করেছি, রক্ষা করছি এইভাবে। কুরুক্ষেত্রে রণাঙ্গন এসে পড়েছিল এই শ্যামল সজল চিরসুন্দর বঙ্গভূমিতে। কত লক্ষ প্রাণ ইতিহাসে পড়েছি, কোটির কাছাকাছি কিংবা তারও বেশি।
তাদের রক্ত লাঞ্ছিত দেহগুলো ভেসে ভেসে গিয়েছে গঙ্গা, পদ্মা, যমুনার জলে, ভেসে গিয়েছে তিস্তা, করতোয়া, তোর্ষা নদীর তরঙ্গ ধারায়। হ্যাঁ, কণ্ঠরুদ্ধ হয়ে আসে, কণ্ঠরুদ্ধ হয়ে আসে সেই বাঙালি যদি বা কোনো রকমে বেঁচে ফিরল, সেই দেহভাগ, মননভাগ, ধর্মভাগ, সমাজভাগ, আত্মম্ভরিতা ভাগ, আত্ম ইতিহাস ভাগ করে যখন সেই শবদেহের উপরে দুদিকে দুটি বাংলাদেশ অর্থাৎ ভূখণ্ড গড়ে উঠল, তারপরেও নিষ্কৃতি নেই, নিষ্কৃতি নেই। এত রক্ত কেন? এত রক্ত কেন? এত আত্মবিস্মৃতি কেন? আজকে বাংলার বুকে যে রক্তাক্ত অধ্যায় শুরু হয়েছে, হ্যাঁ রক্তাক্ত অধ্যায় বলছি, আজকে আবার নেমে এসছে রাষ্ট্রীয় নিপীড়ন। ঠিক এমনই রাষ্ট্রীয় নিপীড়ন আমরা ইতিহাসে বারবার দেখেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে রাষ্ট্রীয় নিপীড়ন ইউরোপ খণ্ডকে ভীত সন্ত্রস্ত শুধু করেনি তাই নয়, ইউরোপ খণ্ড থেকে 8 কোটি লোকের প্রাণ কেড়ে নিয়েছিল। 8 কোটি লোকের প্রাণ কেড়ে নিয়েছিল ইউরোপ খণ্ড থেকে সীমিত সময়কালের মধ্যে। তার মধ্যে ছিল নিষ্ঠুর রাষ্ট্রশক্তির হত্যালীলা। আজকে আজকে যে ভারতবর্ষ কয়েক হাজার হাজার বছরের পূর্বেকার ভারতবর্ষ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ মিলিয়ে সেই কাবুল, কান্দাহার থেকে শুরু করে এদিকে দক্ষিণ পূর্ব এশিয়া, ওদিকে তোমার পশ্চিম এশিয়ার গুজরাটের দ্বারকার প্রান্ত থেকে, শ্রীকৃষ্ণের জন্মভূমি দ্বারকার প্রান্ত থেকে এ প্রান্তে মায়ানমার, রেঙ্গুন পর্যন্ত এই বিস্তৃত ভূখণ্ড ভারতবর্ষের কত শিক্ষা, কত দীক্ষা, কত সংস্কৃতি, সেই বেদ বেদান্তের সময়কাল থেকে আজ পর্যন্ত প্রতিটি জায়গাতে, প্রতিটি খণ্ডে খণ্ডে, প্রতিটি কোনায় কোনায় গড়ে উঠেছিল। কি হলো তার? কি হয়েছে তার? এত বিভাজন, এত বিভেদ কেন? যাজ্ঞে রাষ্ট্রীয় ভূখণ্ডের বিবাদের কথা আজকে আমরা বলি। আমাদের এই খণ্ডিত, চিরলাঞ্ছিত, আর্ত পশ্চিমবঙ্গভূমিটির কথা। পশ্চিমবঙ্গভূমিতে আজকে নেমে এসেছে একটি রাষ্ট্রীয় ভয়ঙ্কর রকমের সন্ত্রাসই বলবো। আমার পরিচয় আমাকে দিতে হবে। আমি যেখানে আজকে 80 বছর বয়স পর্যন্ত বেঁচে আছি, যেখানে আমি চাকরি করেছি, যেখানে আমি সংসার প্রতিপালন করেছি, সন্তান সন্ততি গড়ে তুলেছি, যেখানে আমি আমার সমস্ত কিছু দিয়েছি, আমার সমস্ত কিছু যেখানে পেয়েছি, যেখানে আমার জন্মের আতুর ঘর, যেখানে আমার নদীর চড়ায় চিতা সজ্জিত হবে, এই জায়গাটি আমার নয় আর থাকার, এই শেষ কদিন থাকার জন্য ছাড়পত্র মিলবে না রাষ্ট্রের কাছে, ছাড়পত্র মিলবে না বলবানের কাছে, ছাড়পত্র মিলবে না শক্তিমানের কাছে, ছাড়পত্র মিলবে না তাদের কাছে যারা চায় আমার শেষ অস্তিত্বটুকু অবলুপ্ত করে দিয়ে পরে একটা নূতন, সম্পূর্ণ অপরিচিত, সম্পূর্ণ অজানা, অদৃশ্য একটি কঠোর নিয়ন্ত্রণ শক্তি আমার উপর চাপিয়ে দিতে, যার ভারে আমি হয়তো অচিরেই এই ভূমির মধ্যে অবলুপ্ত হয়ে যাব। এই ভূমিতে কি? আবার প্রশ্ন জাগে, সেই ভূমিতে কি যেখানে আমি জন্মগ্রহণ করেছি, নাকি পরভূমি কোথাও কোথাও কোন নিভৃত কারা প্রাচীরের অন্তরালে নীরবে? প্রশ্ন জাগে, প্রশ্ন জাগে। আজ বাঙালি সমগ্র রাষ্ট্রীয় ঘটনা পরম্পরার ইতিহাস বলে আর কোনো লাভ নেই। বাঙালি তুমি জাগো, বাঙালি তুমি জাগো, বলো। আবার সেই কবিগুরুর ভাষায় প্রশ্ন করো, এত রক্ত কেন? তারপর সেই রক্ত লাঞ্ছিত পথ বেয়ে তুমি হেঁটে যাও, বলতে বলতে যাও,
দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমরা ভয় করব না, ভয় করব না। যে কটা মুহূর্ত বাঁচি সে কটা নির্ভীকভাবে বাঁচতে দাও। কার কাছে বলবে? বাঙালি বলুক বাংলার কাছে, বাঙালি বলুক নিজেকে, বাঙালি বলুক বাংলার মাটিকে, বাঙালি বলুক বাংলার আজন্ম লালিত সংস্কৃতিকে, বাংলা বলুক বাংলার আকাশকে বাতাসকে, বাংলা বলুক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় পুণ্য জাহ্নবীর তীরে। আমি এইটি বলে সামান্য ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে পাঠালাম। আগামীকাল আমি সত্যিকারের বর্তমান পশ্চিমবঙ্গের যে একটি বিপর্যয়, আধি দৈবিক বিপর্যয় ঘটতে চলেছে, আধি ভৌতিক বিপর্যয় ঘটতে চলেছে, আধ্যাত্মিক বিপর্যয় ঘটতে চলেছে, সেই সম্বন্ধে দুটো কথা বলবো। এবং রবীন্দ্রনাথ তার নিজস্ব সময়কালে কিভাবে তার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিলেন আত্মিকভাবে, সেইটি নিয়েও আলোচনা করব আপনাদের কাছে। আজকে এখানে রাখি, কিন্তু রাখার আগে একটা কথা বলি, আমরা একটি বিষণ্ণ সন্ধ্যায় এসে পৌঁছেছি। সামনে নিবিড় অন্ধকার, পেছনে নাই কোনো আলোকবর্তিকা।